আসসালামু আলাইকুম। আহ, আমাদের যে ট্যাক্সের ক্লাসটা নিচ্ছিলাম, ক্লাসের একদম শুরুর থেকে, অর্থাৎ আমরা সি এর সার্টিফিকেট লেভেলের প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন এবং সি অ্যাপ্লিকেশন লেভেলের ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স এর সেকেন্ড ক্লাস। আমরা যথারীতি আপনাদেরকে বলেছিলাম যে এটি হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র প্রথম যে ক্লাসটা আমরা নিয়েছি, ওখানে হিস্ট্রি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট ইন বাংলাদেশ সিন্স 1922 সালের থেকেই 1922 সাল থেকে আমাদের যে ট্যাক্সের যে হিস্ট্রি সেটি বলেছিলাম এবং এই আইনটি আসবার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছিলাম। আজকে বেসিকলি আমরা দেখব উইথ দ্য লাস্ট চেঞ্জ ইন ফাইন্যান্স অ্যাক্ট 2024 এর ফাইন্যান্স অ্যাক্টের, মানে যেটা আমরা অলরেডি এই জাস্ট জুন মাসের শেষে অ্যাপ্রুভ হয়েছে, এখন জুলাইয়ের মাঝামাঝি চলছে, সেই সেই আপডেট সহ আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র অংশ 2 পার্ট 2 কর প্রশাসন ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এখানে সেকশন হচ্ছে 5 থেকে 12। আমরা 4 নম্বর সেকশন গতকালকে বেসিক্যালি 4 গতকালকে শেষ করেছিলাম। আজকে অংশ 2 এর আপনার হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার থেকে 12 নম্বর চ্যাপ্টার ইনশাল্লাহ ডিসকাস করব। এখন যদি আমরা দেখি, আমরা 5 নম্বর যে চ্যাপ্টার আয়কর কর্তৃপক্ষ নিয়োগ, এখানে বলা হয়েছে প্রযোজ্য আইন ও বিধিবিধান সাপেক্ষে আয়কর কর্তৃপক্ষ নিযুক্ত হইবেন। অর্থাৎ প্রপার যে আইন আছে দেশের রিক্রুটমেন্ট এবং এনবিআর এর আইন এবং সংসদে পাশ হওয়া আইনটার উপরেই তাদেরকে রিক্রুটেড হবে। বোর্ড বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোনো ব্যক্তিকে আয়কর কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ এবং পদায়ন করিতে পারিবে। অর্থাৎ আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে হচ্ছে আমাদের এনবিআর যে বোর্ড, সেই বোর্ড হচ্ছে আপনার বিভিন্ন সময় লোকজনকে, যে নিয়োগকৃত লোকজনকে ডিপ্লয় করতে পারবে এবং নতুন করে নিয়োগ করতে পারবে। 3 নম্বর হচ্ছে বোর্ড সাংগঠনিক কাঠামো সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করতে পারবে। আমরা দেখি যে বিভিন্ন সময় শুধুমাত্র বিসিএস এর বাইরেও নন বিসিএস যে রিক্রুটমেন্ট হয়, সেটিও কিন্তু আমরা পিএসসি সহায়তা নিয়ে অথবা না নিয়ে এনবিআর কিন্তু রিক্রুটমেন্ট করেন, সেটা আমরা জানি। সো অ্যাপয়েন্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স অথরিটি, আমি আমার বইয়ের যেমনি বাংলার সাথে ইংরেজি করেছি, সাবজেক্ট টু দ্য অ্যাপ্লিকেবল ল অ্যান্ড রেগুলেশন দ্য ইনকাম ট্যাক্স অথরিটি শ্যাল বি অ্যাপয়েন্টেড। হ্যাঁ, এখানে অথরিটি অ্যাপয়েন্ট করবে। সো এটি আমরা দেখলাম। এরপরে আমরা যদি দেখি সেকশন 6 ক্ষমতা অর্পণ, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্ষমতা অর্পণ বলতে বোঝা যায় ডেলিগেশন অফ পাওয়ার। সেখানে কি বোঝা হচ্ছে, বোর্ড আদেশ দ্বারা যে কোনো আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা অপর কোনো আয়কর কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগের জন্য ক্ষমতা অর্পণ করিতে পারিবে। অর্থাৎ আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলি। আমি আমার স্যালারি সার্কেল ছিল, সেই দীর্ঘদিন ধরে আমি দিয়ে আসছিলাম যে সার্কেলে, সেখান থেকে আমাদের কিন্তু আমাদের যারা হচ্ছে চার্টার অ্যাকাউন্টিং প্র্যাকটিসিং মেম্বার যারা, তাদের জন্য আলাদা একটা সার্কেলে আমাদের ফাইলটাকে ট্রান্সফার করতে বলা হলো। তার মানে বোর্ড কিন্তু কর্তৃপক্ষের আওতা, কর্তৃত্ব এবং তাদের ক্ষমতা চেঞ্জ করে একজনের জায়গায় একটা সার্কেল বা একটা রেঞ্জের জায়গায় আর একটা রেঞ্জ দিতে পারে, আর একটা সার্কেল দিতে পারে। Delegation of power, the board may by order delegate the power of any income tax authority to be exercised by or any income tax authority। এটা করতে পারবে কিন্তু বোর্ড চাইলে। এরপরে আমরা যদি দেখি 7 নম্বর সেকশন হচ্ছে আয়কর কর্তৃপক্ষের অধীনস্থতা বা নিয়ন্ত্রণ। এখানে আয়কর কর্তৃপক্ষের অধীনস্থতা বা নিয়ন্ত্রণ বলতে বোঝা যাচ্ছে বোর্ড চাইলে আদেশ দ্বারা আয়কর কর্তৃপক্ষের অধীনস্থতা এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান করতে পারবে। অর্থাৎ কার রিপোর্টিং কীভাবে হবে, নিয়ন্ত্রণ কীভাবে, এটা কিন্তু বোর্ড টাইম টু টাইম চেঞ্জ করতে পারবে। এটা নিয়ে চ্যালেঞ্জ করার নাই, কারণ আইন বলেই হচ্ছে এনবিআরকে ক্ষমতা অর্পণ করা হয়েছে যে ডিফারেন্ট আপনার অথরিটির রিপোর্টিং অথরিটি, নিয়ন্ত্রণ, অধীনস্থতা, এটা টাইম টু টাইম চেঞ্জ করতে পারবে লজিক্যাল হলে। এরপর হচ্ছে সেকশন 8 হচ্ছে আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব, কার্যাবলী এবং অধিক্ষেত্র। আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী এবং অধিক্ষেত্র, ডিউটিস, ফাংশনস অ্যান্ড জুরিসডিকশন। এইটা আসলে আমি একটু মেইন আইনটায় যাচ্ছি, কারণ অনেক বড়, এটা আমি তুলতে পারিনি। মেইন আইনে যদি পড়ি আমরা দেখতে পারবেন আপনারা এখানে যে আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব, কার্যাবলী এবং অধিক্ষেত্র। এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে এই আইনের অধীন বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে
সদস্য কর, অর্থাৎ আমরা মেম্বার কর, ইনকাম ট্যাক্সের মেম্বার যিনি, এনবিআর এর আন্ডারে যে চেয়ারম্যানের আন্ডারে যে আমাদের বোর্ড সদস্য থাকে, সেই সদস্যের ভিতরে মেম্বার বলা হয়, মেম্বার কর, সেই সকল ক্ষমতা প্রয়োগ এবং কার্য সম্পাদন করিতে পারিবে। 2, মহাপরিচালক পরিদর্শন আছে ইন্সপেক্টর জেনারেল অফ ট্যাক্সেস, উনি কি করতে নিম্নলিখিত কার্য সম্পাদন করিতে পারিবেন। কি করতে পারবেন? এই আইনের অধীন কার্যধারার বাস্তবায়ন পরিদর্শন, এটা এই আইনটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা এটা কিন্তু টাইম টু টাইম পরিদর্শন করতে পারবেন। পরিদর্শনের উপর ভিত্তি করিয়া কর নীতি সংস্কারের প্রস্তাব কর প্রশাসন উন্নয়নের ক্ষেত্রে শনাক্তকরণ, অর্থাৎ এই ইন্সপেকশনের ফলে উনি চাইলে কর নীতি, যেটা হচ্ছে কর নীতির যে আপনার মেম্বার আছে ওনাকে সাজেস্ট করতে পারবেন এবং কর নীতি এবং কর প্রশাসনের উন্নয়নের জন্য এরিয়া আইডেন্টিফাই করতে পারবেন। বোর্ডের নিকট বোর্ড কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে মতামত এবং সুপারিশ অন্তর্ভুক্ত করিয়া প্রতিবেদন আকারে পেশ করুন। এবং এই ইন্সপেক্টর জেনারেল অফ মহাপরিচালক যিনি হচ্ছে এনবিআর, উনি কিন্তু বোর্ডের নির্দেশ মোতাবেক আপনার সুপারিশ এবং নির্দিষ্ট ফর্মে পেশ করতে পারবেন। বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো কাজ সম্পাদন করতে পারবেন। এরপরে 3 নম্বর, 1 নম্বর বলা ছিল হচ্ছে আপনার 1 নম্বর বলা ছিল হচ্ছে আমাদের এই সদস্য কর মানে ইনকাম ট্যাক্সের মেম্বার কর, তারপরে বলা হয়েছিল যে মহাপরিচালক পরিদর্শন, তারপরে বলা আছে 3 নম্বর মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, এটা হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলস বলা হয়। এই ব্যাপারে এখন বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে দেখেন, এখানে বলা হচ্ছে নিম্নলিখিত কার্য সম্পাদন করিবে, যথা করদাতা তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা সম্পাদন মানে গোয়েন্দা কার্য সম্পাদন করতে পারবেন। গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সংগৃহীত তথ্যের সহিত সংশ্লিষ্ট আয়কর রেকর্ড বিশ্লেষণ, অর্থাৎ উনি যেটা ফিজিক্যালি গোয়েন্দাগিরি করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেটা বের করবেন, এটা আবার ফিজিক্যালি এসে মিলাবেন যে কি ডকুমেন্টেশন আছে ইন দ্য ইনকাম ট্যাক্স অথরিটি। এরপর হচ্ছে অংশ 13 এবং অংশ 15তে উল্লিখিত কর পরিহার, গোপনকৃত আয় এবং অনিয়ম শনাক্তকরণ, অর্থাৎ আমরা যে এখানে ইনকাম ট্যাক্স অথরিটি বলেছিলাম যে হচ্ছে মোট 25টা অংশ আছে, অংশ 13তে বলা আছে যে রাজস্ব কর ফাঁকি পুনরুদ্ধার, অর্থাৎ এই যে আপনার এই গোয়েন্দা সেন্ট্রাল ইন্টেলিজেন্স যে সেল আছে, আমরা দেখলাম যে মহাপরিচালক কেন্দ্রীয় সেন্ট্রাল গোয়েন্দা সেল, হ্যাঁ ইন্টেলিজেন্স সেল, এখানের 13 অংশতে বলা আছে হচ্ছে কর রাজস্ব পুনরুদ্ধার, এইটার জন্য কাজ করতে হবে। এবং 15 নম্বরে বলা আছে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন 15 নম্বরে বলা আছে হচ্ছে যে আপনার 15 নম্বর যে অধ্যায়, সেই 15 অধ্যায়ে বলা আছে অংশ 15 বলা আছে হচ্ছে যে কর পরিহার রোধ, অর্থাৎ কর যে দেয় না যারা, সেই আওতা বাড়ানোর জন্য আপনার কাজ করতে, অর্থাৎ করের যে করের যে আওতা এটা বাড়ানোর জন্য এই কেন্দ্রীয় গোয়েন্দা সেল কাজ করতে পারবেন। এরপরে বলা হচ্ছে কর ফাঁকি বা গোপনকৃত আয় উদ্ঘাটন করা বা কর সংক্রান্ত অন্য যে কোনো অনিয়ম প্রমাণ করিবার জন্য এবং জরিমানা প্রদানপূর্বক কর পুনরুদ্ধারের জন্য কর জালিয়াতি বা কর জালিয়াতির পক্ষে প্রমাণ সংগ্রহ, প্রযোজ্যতা সাপেক্ষে এবং উপযুক্ত মামলা পরিচালনার সুপারিশ প্রদানের জন্য তদন্ত পরিচালনা করবেন। আমরা জানি যে তদন্ত যে করেন সেই জায়গাটা আমরা মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা তার আন্ডারে যে টিম থাকে সেটা কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং এসে সিজ করে আমাদের বিভিন্ন অফিসে, তারা ইভেন বেসামরিক যে আমাদের প্রশাসন আছে ম্যাজিস্ট্রেট বা তার আন্ডারে যে অফিসারের সাহায্য নেয়, অথবা এনবিআরেরই সাদা পোশাকধারী যেসব সিকিউরিটি সিস্টেম আছে, সিকিউরিটি টিম, তাদেরকে নিয়ে আপনারা কিন্তু সরজমিনে তদন্ত করতে পারেন এবং আপনার সিজ করতে পারেন। সিজ লিস্ট বা অন্যগুলো আছে, আমি পরবর্তী সেকশনে দেখাবো যে আপনার অফিসে এসে কী কী ধরনের ডকুমেন্ট সিজ করতে পারেন। অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য ওনারা করতে পারবেন বোর্ড যদি তা ডিসাইড করেন। বোর্ড আদেশ দ্বারা আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র নির্ধারণ করিতে পারবে, মানে কার কতটুকু এরিয়া, প্রয়োজনে আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র পুনর্নির্ধারণ বা কার্যাবলী পরিবর্তন করিতে পারিবে বা অন্য কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিতে পারবে, অর্থাৎ ইন্টারনালি ট্রান্সফার করতে পারবে। 5 বলা হয়েছে উপধারা 4, এই যে উপধারা 4-এ উল্লিখিত এইরূপ হস্তান্তর স্বাভাবিক কার্যধারার যে কোনো পর্যায়ে করা যাইবে এবং যে পর্যায়ে হস্তান্তর হইয়াছিল সেই পর্যায় হইতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাইবে। এটা আমরা দেখতে পারলাম যে এটা করা যাবে। বোর্ড আদেশ দ্বারা করদাতাদের কর নির্ধারণের জন্য কর নির্ধারণের স্থান নির্ধারণ করতে, অর্থাৎ
কোন আমি যে বললাম যে কোন সাইকেলে আপনি ট্যাক্স জমা দিবেন, এটা কিন্তু বোর্ড আপনাকে বলতে পারবে যে এটা কোন সাইকেলে আপনি করলেন বা করতে চাইলেন। সো এটা কিন্তু বোর্ড বলতে পারবে যে অমুক সার্কেলে না করে আরেক সার্কেলে করেন, সেই জিনিসটা কিন্তু বোর্ড এটা টাইম টু টাইম চেঞ্জ করতে পারবে। সো এটা আমরা 8 নম্বরটা দেখলাম। আমাদের হচ্ছে আবারও আমরা চলে যাচ্ছি যে 8 পর্যন্ত আমরা দেখে নিলাম, যেহেতু 8টা এখানে ডিটেল আনতে পারি নাই সময় স্থানের সংকুলতার কারণে। এবার হচ্ছে 9 কি বলা হলো খেয়াল করেন। 9 বলা হলো যে উত্তরসূরি কর্তৃক কর্তৃত্ব প্রয়োগ, অর্থাৎ উত্তরসূরি আমরা জানি আগের যিনি অফিসার ছিলেন, অর্থাৎ আগের যে উত্তরসূরি কর্তৃক কর্তৃত্ব প্রয়োগ এই আইনের অধীন কোনো কার্যধারার ক্ষেত্রে যদি কোনো আয়কর কর্তৃপক্ষ অন্য কোনো আয়কর কর্তৃপক্ষ দ্বারা স্থলাভিষিক্ত হন, অর্থাৎ একজনের জায়গায় বা একজন ডিসিটির কাছে আরেকজন জায়গায় আরেকজন ডিসিটি পরিবর্তন হয়ে আসেন, একজন কমিশনারের জায়গায় আরেকজন কমিশনার আসেন, একজন জয়েন্ট কমিশনারের জায়গায় আরেকজন জয়েন্ট কমিশনার বা একজন এডিশনাল কমিশনারের জায়গায় আরেকজন এডিশনাল কমিশনার জয়েন করেন, তা হইলে উক্তরূপ আয়কর কর্তৃপক্ষ পূর্বসরী যে কোনো কাজ করেছে সে পর্যায়ে অসমাপ্ত রেখে গিয়েছেন উক্ত পর্যায়ে শুরু করবে। অর্থাৎ আপনার অ্যাসেসমেন্টের বা আপনার একটা কাজের অর্ধেক জায়গায় শেষ করে যদি আপনার কনসার্ন ডিসিটি চলে যান, সেই জায়গায় নতুন ডিসিটি আসলে ওভাবেই উনি কন্টিনিউ করবেন, এটাই নিয়ম। আদারওয়াইজ আমাদের জন্য প্রবলেম হতো, নতুন নতুন ডিসিটি নতুন অফিসার আসলে আমরা কিন্তু এই প্রবলেমগুলো পড়ে যেতাম। এরপরে দেখেন সেকশন 10 বলা হচ্ছে বোর্ডের নির্দেশনা অনুসরণ। এখানে বলা হয়েছে বোর্ডের নির্দেশনা অনুসরণ বলতে বলা হয়েছে এই আইনের অধীন কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তি উক্তরূপ কার্য সম্পাদনের ক্ষেত্রে বোর্ড কর্তৃক সময়ে সময়ে জারিকৃত আদেশ নির্দেশনা অনুসরণ করবে। অর্থাৎ বোর্ড যে ধরনের নির্দেশনা, জেনারেল অর্ডার, স্পেশাল অর্ডার, স্ট্যাটুটরি অর্ডার যা সময় সময় দিবেন, বিভিন্ন এসআরও বিভিন্ন রকম আপনার জেনারেল অর্ডার জিও দিয়ে বা এগুলো যখন করবে তখন তা প্রতিপালন করতে বাধ্য থাকবেন। তবে শর্ত থাকে যে আপিল কার্যক্রম, শুধুমাত্র আপিল কার্যক্রমের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে আপিল যুগ্ম অতিরিক্ত কর কমিশনার বা কমিশনার আপিল এর বিবেচনায় হস্তক্ষেপ হইতে পারে, এরূপ কোনো আদেশ, নির্দেশনা বা নির্দেশ প্রদান করা যাইবে না। অর্থাৎ এনবিআর একটা জায়গায় বলা হয়েছে যে আপিলের যুগ্ম অতিরিক্ত কর কমিশনার অথবা কমিশনার আপিল এই ক্ষেত্রে এমন কোনো নির্দেশনা বা আদেশ বা নির্দেশ দেয়া যাবে না যাতে করে এটা আপিল যেহেতু ইনকাম ট্যাক্স অথরিটি এবং সংক্ষুব্ধ অন্য পার্টির ভিতরে একটা বিচার মীমাংসার জন্য, সেই ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হইবে না। এরপর 11 নম্বর সেকশনে বলা হয়েছে, 11 নম্বর সেকশনে বলা হয়েছে যে উপকর কমিশনের প্রতি নির্দেশনা। হ্যাঁ, আমরা জানি যে ডেপুটি কমিশনার ইজ দ্য মেইন পার্সন, যেটা হচ্ছে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমাদের রিপোর্টিং বা আমাদের রিটার্ন সাবমিশন থেকে শুরু করে তার সঙ্গে আমাদের বেশি কাজ থাকে। তো উপকর কমিশনারের প্রতি নির্দেশনা, এই আইনের অধীন কোনো কার্যক্রম পরিচালনাকারী উপকর কমিশনার যে সকল কর্তৃপক্ষের অধীনস্থ থাকিবেন সেই কর্তৃপক্ষ অথবা বোর্ড কর্তৃক এতদ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি উপকর কমিশনারকে সহযোগিতা অথবা নির্দেশ বা নির্দেশনা প্রদান করতে পারবেন। অর্থাৎ দুটো হতে পারে, আমাদের ডিসিটিকে সাহায্য করার জন্য অন্য কাউকে ক্ষমতা প্রাপ্ত করতে পারেন, অথবা ডিসিটির উপরেও কাউকে বসাতে পারেন, অথবা ডিসিটির সমপর্যায়ে কাউকে চাইলে আপনার বোর্ড দিতে পারেন যাকে সাপোর্ট করবেন বা পারস্পরিক সাহায্যের মাধ্যমে কাজ করতে হবে। এরপরে 12 নম্বর সেকশন আন্ডার সেকশন 12 কর নির্ধারণী কার্যক্রমের পরিদর্শী অতিরিক্ত কর কমিশনের ক্ষমতার প্রয়োগ। অর্থাৎ আমাদের যে ইন্সপেক্টিং জেনারেলের অতিরিক্ত যে আছেন অতিরিক্ত কর কমিশনারের ক্ষমতা, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনের ক্ষমতা। এখানে বলেছে কমিশনার বোর্ডের পূর্ব অনুমতিক্রমে লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা তাহার অধিক্ষেত্রাধীন নির্দিষ্ট কোনো মামলা বা মামলার শ্রেণী বা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিশ্রেণী সম্পর্কিত সকল বা যে কোনো কার্যক্রম সম্পাদনের জন্য এই মর্মে নির্দেশ প্রদান করতে পারিবে যে এই আইনের অধীন কোনো কর্তৃপক্ষ ক্ষমতা ও কার্যক্রম উক্ত কর্তৃপক্ষের অব্যাহতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা যাইবে। অর্থাৎ এখানে আপনার যেটা বলা হয়েছে যে আমাদের যে ইন্সপেক্টিং জেনারেল মানে হচ্ছে আপনার কমিশনার যিনি আছেন তার ক্ষমতাই কিন্তু তাকে ডেলিগেট করা যেতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে কমিশনার তার বোর্ডের মানে অর্থাৎ এনবিআর এর পূর্ব অনুমতি নিয়ে লিখিত সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা তাহার অধিক্ষেত্রাধীন তার এরিয়ার ভিতরে নির্দিষ্ট কোনো মামলা বা মামলা শ্রেণীর জন্য নির্দিষ্ট
ব্যক্তি শ্রেণী সম্পর্কিত তো সকল বা যে কোনো কার্যক্রম সম্পাদনের জন্য এই মর্মে নির্দেশ প্রদান করিবেন যে এই আইনের অধীনে কোনো কর্তৃপক্ষ ক্ষমতা এবং কার্যক্রম উক্ত কর্তৃপক্ষের অব্যাহত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ করা যাইবে। অর্থাৎ এখানে আমরা যে এডিশনাল অতিরিক্ত কর কমিশনারের মতোই তার নির্দেশক্রমে এবং বোর্ডের পূর্ব অনুমতিক্রমে এই কাজটা করতে পারবেন। উপধারা 1-এর অধীন জারিকৃত যে কোনো আদেশ এই আইন বা উহার অধীন প্রণীত কোনো বিধির অধীন আয়কর কর্তৃপক্ষের কোনো রেফারেন্স অব্যাহত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন আয়কর কর্তৃপক্ষ বরাবর করা হইয়াছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি এখানে আমরা দেখতে পেলাম যে এই আইনের জারিকৃত আইনের মাধ্যমে একজন অতিরিক্ত পরিদর্শী অতিরিক্ত কর কমিশনের ক্ষমতা হচ্ছে ডেলিগেশন থাকবে হচ্ছে ফ্রম হিজ অর হার কমিশনার, এবং এই কমিশনার হচ্ছে বোর্ডের পূর্ব অনুমতি নিয়ে তাকে ক্ষমতাপ্রাপ্ত করতে পারবেন। সো দিস আর দ্য আমাদের যে আমরা যে ডিসকাশন করছিলাম আমাদের সেকেন্ড পার্টে, আজকে আমরা শেষ করলাম হচ্ছে খণ্ড 2, অর্থাৎ খণ্ড 2-এর খণ্ড 1 যেটা অংশ 1 ছিল, অংশ 1-এ ছিল সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন, এরপরে ছিল সংজ্ঞা এবং আইনের প্রাধান্য। অংশ 2-এ ছিল 4 থেকে 12, 4-এ ছিল আয়কর কর্তৃপক্ষ এবং 12 হচ্ছে আমরা 4 থেকে 12 পর্যন্ত দেখলাম। সো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, এবং আমি আশা করি যে আপনাদের এই যে ধারাবাহিকভাবে আজকে সেকেন্ড ক্লাস করলাম, এরকম করলে আমি যেভাবে আগাচ্ছি আশা করা যায় 25টা ক্লাসে বা 30টা ক্লাসের ভিতরে আমরা এই 25টা অংশ বা তার প্র্যাকটিক্যাল আসপেক্ট নিয়ে, এখন থিওরিটিক্যাল আসপেক্ট হচ্ছে, প্র্যাকটিক্যাল আসপেক্টের অঙ্ক সহ আমরা সলিউশন করতে পারবো। আপনারা এই ফেসবুকের আমাদের যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে যেখানে শেয়ার করা হচ্ছে এখানে কমেন্ট করলে আপনার ক্লারিফিকেশন বা কোনো কোশ্চেনের আমরা অ্যান্সার দিব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।